দেন আমি যখন 9 উঠলাম, আমার ক্লাস একটা স্যার ছিল, উনি আমায় পছন্দ করতো, মানে এতটাই পছন্দ করতো যা বলার বাইরে। ক্লাস টিচার পছন্দ করতো? আমার ক্লাস টিচার, ওনার হাইট 6 ফুট, আচ্ছা। যার তুলনা আমি একদমই পিচ্ছি। আমার হাইট 5 ফুট পছন্দ মানে স্টুডেন্ট হিসেবে পছন্দ করতো নাকি অন্য কোনো? হিসেবে না, উনি আমাকে করতো। বুঝলেন কিভাবে? আমি কখনো বুঝতে পারিনি, ক্লাস করাইতো উনি, ক্লাসে সপ্তাহে একদিন হয়তো ক্লাস করাইতো, বাকি 5 দিন শুধু প্রেমের গল্প, আদার্স কিছু এরকম। ক্লাসের সবার মধ্যে আমাদের স্কুল রে বাবা এটা। ওনার দেখে প্রচন্ড ভয় পাইতো, উনি প্রচন্ড মারতো, প্রচন্ড পরিমাণ ব্যাট দিত। আমাদের বিজ্ঞান ক্লাস নিত, মানে বিজ্ঞানে অপেলে কথা বলতে হয়। আমি কমার্সের স্টুডেন্ট, কিন্তু আমি কখনো সব নিয়ে মাথা ঘামাইনি। তারপর যখন ক্লাস 10-এ উঠলাম, উনি আমার একদিন ডাকলো, ক্লাস ছুটির পর, স্কুল ছুটির পর ক্লাসে গেলাম। দেন বললো যে না কিছু না, তুমি চলে যাও। সেকেন্ড দিন সেম কাহিনী। পরে বললো যে তোমার একটা কথা বলার ছিল। বললাম জি বলেন। পরে বললাম আমার ভালো লাগে। বললাম তাই নাকি স্যার? বয়স কিরকম ছিল ওনার পর স্যার হিসেবে যেরকম থাকা উচিত। স্যার তো অনেক ইয়াং স্যারও থাকেন। তখন 26-27, আমি যখন 10-এ পড়ি। ওনার বয়স তখন 26-27? হ্যাঁ এরকমই হবে। বিবাহিত ছিলেন? না, ওকে হতে ছিল। ওকে। তারপর ওখান থেকে উনি বলে যে না আমি তোমায় লাভ করি। বললাম এটা কি বললেন স্যার? এটা বলে আমি চলে আসলাম। উনি আবার আমাদের স্কুল অ্যান্ড কলেজ, উনি কলেজের মধ্যে খুব তেরা ছিল, মানে এতটাই তেরা, কখনো স্কুলে যে ফর্মালিটিগুলো ছিল কখনো পালন করতো না। দেন সেখান থেকে 1 সপ্তাহ পর উনি স্কুলটা ছেড়ে দিল, জবটা। তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব গেল। আমার বাসায় অলওয়েজ বিয়ের প্রস্তাব আসে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসে, তো আমি এটা নর্মালি নিছি। দেন আমি কিছুদিন পরে জানতে পারি যে ওটা আমার স্যার। ওকে ওকে। মানে আমি তখন শকড, মানে প্রচন্ডভাবে। আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, যে স্যার কিভাবে একটা স্টুডেন্টের সাথে বিয়ে করব, আর আমার স্যার হয়, তাকে আমি কিভাবে আমার বর হিসেবে মাইনে নিব, কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। দেন ফার্স্টে আমার বাসা তেমন রেসপন্স করে না, কিন্তু কিছুদিন যাবার পর বাসা থেকে পুরা পাগল হয়ে গেল ওই ছেলের জন্য। এত শিক্ষিত একটা ছেলে, তখন বিসিএস এ এক্সাম দিবে, তখন দেয় নাই। তারপর আমি তো না, আমার আব্বু তো আমার সাপোর্টে আছে, কিন্তু সাপোর্টে বেশি দিন থাকলো না। হঠাৎ করে আমার আব্বু চেঞ্জ, তাও তখনও ছিল না। তো আমার নানা তখন অসুস্থ, আমাদের বাড়িতেই ছিল। তো আমার নানার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়েটা দেখে যাবো। সেই তুলনায় আমার বয়স খুবই কম, বিয়ের পড়ছেন আপনি মাত্র তখন? হ্যাঁ। এর ভিতরে আম্মা আমার সাথে যাতা ব্যবহার করা শুরু করলো। আম্মা একটা না 3 দিন না খেয়ে থাকলো, যাতে করে ছেলেটাকে আপনি বিয়ে করেন। পরে আমি তাতেও কিছু বললাম না। দেন আম্মা আমাকে একটা শর্ত দিল যে যখন বিয়ের সময় হইব তখন আমাকে গাজীপুর থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিব, আপাতত যেন আমি রাজি হই। তখন আমি বললাম যদি আবার সরাই দেওয়া হয় তাহলে আমি রাজি হতে সমস্যা না, আপাতত আমি এখানে থেকে এক্সাম দিই। উনি এই জন্যই বললো এখন থাকলে আবার ডিস্টার্ব করবো, আর এখন আমি অন্য কোনো স্কুলে অ্যাডমিশন নিতেও পারবো না। তো সেক্ষেত্রে আমি ওটা মাইনে নিলাম। দেন ওখান থেকে আয়সা, মানে ওর বাড়ির লোক, স্যারের বাড়ির লোক আয়সা আমার আংটি পরাইলো। আচ্ছা। আংটি পরানোর পর আমার স্কুলের কিছু ফ্রেন্ড ছিল, তানিয়া তো মাস্ট বি ওখানে ছিল, আরো 2টা ফ্রেন্ড ছিল। আমি সেদিন জানতাম না যে আমার সাথে কি হতে যেতেছে। তো তানিয়া আং পাড়ায় বললো যে আজকে ওর বিয়ে। তো তানিয়া যা বলে আমি তাই করি, আমি ওখানে কখনো নাক গলাই না। তো যাই হোক, সেখান থেকে আংটি পরানোর পার্ট ফ্যামিলি থেকে এসে আংটি পরালো। হ্যাঁ। তারপর বিয়ের দিন ঠিক করবে, তারা খুব তাড়াহুড়ায় আছে। এখন আমি তো আর রাজি হইতেছি না, কারণ আম্মা আমার একটা শর্ত দিচ্ছে যেটা আমি জানতামই না। তো তার মধ্যে আমার বার্থডে হলাম 17 তারিখে। আচ্ছা। তো আমার বার্থডের দিন আমার এক্সাম ছিল। আমি সেদিন দুপুর 12টার দিকে চলে আসি বাসায়, যেহেতু সকালে এক্সাম ছিল। বাসায় চলে আসি, আসার পর আমি প্রচন্ড টায়ার্ড। তো আমার রুমে নর্মালি কেউ ঢোকে না কখনোই ছাড়া। আমার আম্মা সেদিন আমার রুমের খাটটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতেছিল, মানে এক সেট থেকে আরেক সেটে নিতেছিল। তো যেটা আমার একদম পছন্দ হয়নি। তো আমার ছোটখাটো যে কোনো ব্যাপারে আমি আব্বুকে শেয়ার করি, ও আমার জান, আমি আব্বুর জান, এরকম একটা ব্যাপার। সাথে সাথে আব্বুকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আব্বু ফোনটা ধরতেছিল না। ওর মাঝে আমার স্যার ফোন দিল, 2বার ফোন দিছি, আমি ফোন 2বারই কেটে দিছি। আমার মানে মেজাজ প্রচন্ড খারাপ, আমি কেন তার ফোন ধরবো তখন। তো 5 মিনিট পরে দেখুন আমার বাসায় আসছে। আমি স্কুল ড্রেসও খুলিনি, আমাদের স্কুলে ফ্রক ছিল। আমি একটা জাস্ট ওড়না নিছি, ওড়না বলতে গামছা নিছি। দেন উনি আসলো, আসে আমার জিজ্ঞেস করলো কি ব্যাপার, ফোন ধরতেছ না কেন? আমি বললাম এমনি এমনি বলার সাথে সাথে উনি আমার একটা ঠাস করে চড় মারলো, কোনো কথা না, জাস্ট উনি বলছে যে ফোন ধরো না কেন, আমি বলছি এমনি, উনি আমার চড় মারছে। প্লেসটা কোথায় ছিল, মানে আপনার বাসায়? বাসায় আমার রুম রাখা, আমি আমার রুমে মানে টিভির রুম, আমার রুমে টিভি রাখা, ওখানে আমি গেছি। মানে আপনার বাসায় তখন যাতায়াত ইজি ছিল? ইজি ছিল বলতে আসতো মাঝে মাঝে, আম্মা অ্যালাউ করতো। ওকে, মানে তখন শুধু এঙ্গেজমেন্ট হয়েছে। ক্লাসে গিয়ে পড়াতো, কি পড়াতো? বিজ্ঞান? বিজ্ঞান পড়াতো আমাদের। আচ্ছা, সবাই জানতো? সবাই জানতো যে আপনার সঙ্গে এই এঙ্গেজমেন্টটা হয়ে আছে স্যার? ওকে। উনি তখন স্কুল ছেড়ে দিয়েছে আমাদের। ও, স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে গেছে? তখন অন্য স্কুল যায় নাই, উনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর 1 সপ্তাহ আগে স্কুল ছেড়ে দিচ্ছে, যাতে স্কুলে ওনাকে কোনো কিছু বলতে না পারে। আচ্ছা আচ্ছা, ওকে। তো তখন কি করছে উনি? তখন উনি বেকার।
তো বেকার অবস্থায় ওনাকে বিয়ে দিয়ে দিচ্ছে আপনাকে ওনার সঙ্গে? ওই বিসিএস ক্যাডার হবে, ওনার অনেক টাকা হবে। বিশেষ কাটা তো হয়নি এখন পর্যন্ত, তার আগেই তা ভাবছে যে শিক্ষিত, এত শিক্ষিত। কোথা থেকে পড়াশোনা করেছে ছেলেটা? ওনার বাসা ধামরাই। না পড়াশোনা করেছে ইউনিভার্সিটি? আমি এত কিছু জানতাম না অ্যাকচুয়ালি, আমার ওনার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, ওনার প্রতি আমি ঠিক আছে, আপনার গায়ে হাত তুললো, তারপর? হাত তুললো, আমি মানে খুব রেগে গেলাম। মানে সেখানে উনি আবার প্রশ্ন করছে ধরো নাই কেন, আমি আবারও বলছি এমনি। উনি আরেকটা চড় দেওয়ার পর আমি চেয়ারে গিয়ে পড়লাম। চেয়ারটা আমাদের ছিল 15 বছর আগের, সেই চেয়ারটার সাথে সে ভেঙে গেল। ও মানে একজন টিচারের হাতেও তো যথেষ্ট শক্তি থাকে। না, সব টিচারের হাতে শক্তি থাকে বিষয়টা এরকম না, মানে ওই ভদ্রলোকের হাতে শক্তি ছিল না। উনি প্রচন্ড মারতো, ওনার দেখা প্রচন্ড ভয় পাইতো সব স্যাররা, মানে স্টুডেন্টরা প্লাস স্যাররা ওনার অ্যাভয়েড করতো, আচ্ছা এরকম একটা ব্যাপার ছিল। তারপর উনি আমায় আস্তে আস্তে মানে টোটাল 4টা চড় মারলো। মানে সময় যেহেতু ফার্স্ট 2টা মারার পর আম্মা আসলো, আম্মা আর আমার আঙ্কেল আসলো। আমার আম্মা এসে মানে আমার বাসায় এসে আমার গায়ে হাত তুলছে। আম্মা সেটা না তর্ক না করে জানালা দরজা বন্ধ করেছে, আমাকে যাতা বলা শুরু করলো। মানে ওই ছেলের প্রতি এতটাই মুগ্ধ। ভেরি স্ট্রেঞ্জ। আমি আপনার বাবা তখন কোথায়? বাহিরে। দেশের বাইরে? বিষয়টা জানতো যে পুরো বিষয়টা? উনি তখনও জানতো না। না মানে আপনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বাড়িতে আস্তে আস্তে? ওটা উনি জানতো, কিন্তু জানতো আমার মতে, কিন্তু ভিতরে কি হয়েছে সেগুলো কিছুই জানতো না। সেটা আমিও জানছি পরে আব্বুর কাছে। ওকে, যাই হোক, তারপর স্টেপ বাই স্টেপ আগে। ওখানে থেকে আমি আর কিচ্ছু বললাম না, আমার চোখে একটু জল ছিল না, আমি কান্নাটা ভুলে গেছিলাম। এতটা খারাপ লাগছে আমার যে আমার মা আমাকে সাপোর্ট না করে বাহিরে একটা ছেলেকে সাপোর্ট করতেছে। বিকজ আপনার বয়সটাও তো ওই সময়টা তো একেবারেই অল্প, ক্লাস 10-এ পড়ছেন মাত্র। হ্যাঁ, তারপর ওখান থেকে আমি বেরোয় গুছুলে গেলাম। গুছুলে গিয়া ডেস্ক নর্মাল একটা ডেস্ক, বাসায় ডেসে পড়ে আমার শ্বশুর বাড়িতে, আই মিন আমার ফুপু, ছোট ফুপুকে আমি শাশুড়ি আম্মা আর ফুপাকে শ্বশুর আব্বা বলি। তো অলওয়েজ এই নামেই বলি, সবাই এই নামেই চেনে, মানে এটা কি সকলে বলে এমনিতে? সব করে ছোটবেলা থেকে বলি। তারপর ওখানে চলে গেলাম। তো ওখানে গিয়ে সেটা ফুপি বলতেছে যে কি হয়েছে, আমি কিছু বললাম না। 3-4 বার জিজ্ঞেস করার পর আমি ফুপায় কান্না করতেছি, মানে প্রচন্ড জোরে কান্না করতেছি। পরে আমার গালে দেখতেছে 5টা আঙুলের দাগ। পরে বলছে এগুলো কি, আমি বললাম, পরে সবকিছু খুলে বললাম। আর আম্মা এগুলো সব চেয়ে দেখছে। পরে ফুপি খুব রেগে গেল, ফুপাকে ফোন দিল। তারপর ফুপাও খুব রেগে গেল, কারণ ফুপা আমায় খুব ভালোবাসে, ফুপার কোনো মেয়ে নাই, আমাকে অলওয়েজ মেয়ের চোখে দেখে। ইনফ্যাক্ট মানে উনি আমি এত আদর করে, এটা হয়তো নিজের সন্তানকে করে না। দেন আব্বুকে ফোন দিল। আব্বু তখন সন্ধ্যা, আব্বুকে ফোন দেওয়ার পর আব্বু তো খুব চেতে গেল। আব্বু একটা কথা বললো, আমার মেয়েকে আমি কোনদিন ফুলের টোকা দেয়নি। সেখান থেকে বাহিরে একটা ছেলে আইসা কি কেবল এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়েও হয়নি। তো আব্বু এটা বললো, বলার পর আব্বু বললো যে আমার স্কুলের সাই যাও, আমাদের এলাকায় পুলিশ ফাঁড়িটা, বলো ওখানে যাও, যাই একটা জিডি করে আসো। এটা তো ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। ওকে, তারপর এটা বলার পর আমার ভালো লাগলো যে আব্বু আজও আমায় ভালোবাসা আগের মতো। এটা আপনার বাবা তো তখন মার সঙ্গে কথা বলতে পারতো, আপনার মার সঙ্গে ডিরেক্টলি কথা বলতে? ব্যাপারটা ওরকম ছিল না। তখন আমাকে আমার হাতে পায়ে গলায় আমার ঘরের চারপাশে শুধু তাবিজ ছিল, মানে বিয়েতে রাজি করানোর জন্য আমার তাবিজটা পুরো ভরে ফেলছিল। মানে আমি যাতে আমি এসব অন্ধবিশ্বাসে কখনো বিশ্বাস করতাম না, ইনফ্যাক্ট আজও করি না। তো সেখান থেকে আমায় বলা হলো যে তুমি যাও, ফুপিকে নিয়ে গিয়া জিডি করে আসো। তো ভালো। সন্ধ্যার পরে ফুপি বললো যে একটা তো সমাধান হয়েছে, তাহলে এখন যা গিয়া কেক নিয়ে আয়। প্রতি বছর আমার বার্থডেটা খুব বড় করে করা হয়। তো কেক আনলাম, কেক এনে রাত্রেবেলা কেক টেক এটা। তো সকালবেলা ফ্রেশ একটা মুড নিয়ে উঠলাম। সকালবেলা যখন আব্বু ফোন দিল, আব্বু ফোন দিয়ে বলতেছে ওই ছেলে তো ঠিকই করছে। আচ্ছা, আমি তখন শকড, ফুপিও শকড, কি বলতেছে, এক রাতের ভিতরে একটা মানুষ কিভাবে চেঞ্জ হতে পারে। পরে আমি বললাম যে বাদ দাও, তোমার ভাই চেঞ্জ হয়ে গেছে, তোমার ভাইও তাবিজে পাল্লায় পড়ে গেছে। ঠিকই করেছে বলে কি বলতেছিল যে এই কারণে ঠিক করেছে এরকম কোনো কিছু? জাস্ট বললো যে ঠিক করছে। আমি এটা মানতে পারতেছিলাম না, কিভাবে এটা ঠিক করলো। আমি যদি খুব খারাপ একটা কাজ করি তারপরও আমার বাড়িতে এসে আমাকে মারবো, এটা কেউ মেনে নিতে পারবো না। আব্বু ফার্স্টে রিয়াক্ট আর পরে যে রিয়াক্টটা করলো, সেটা আমার জন্য একটা মানে জীবন্ত লাশের মতন একটা ব্যাপার ছিল। আমি একটা মানে অ্যাকচুয়ালি মাইনে নিতে পারিনি কোনোভাবে। পরে আমি আর আমার বাড়িতে ফিরলাম না, প্রায় 1 মাস আমি ওখানে থাকলাম। ওখান থেকে স্কুলে যাতায়াত করতাম, পুপুর বাসা থেকে, পুপির বাসা থেকে। তারপর একদিন আইসা আমার বাসায় নিয়ে গেল, বুঝে নিয়ে গেল আপনার মা, আমার আম্মা। তো বাসায় নিয়ে যাওয়ার পর ওখান থেকে স্কুল কন্টিনিউ করলাম। এর মাঝে ওই ছেলেটা চিরকুট পাঠাইছে, যেটা আমার কাছে চিরকুট পাঠাইছে আমার জন্য। তো সেগুলোতে আমি পড়া দেখিয়ে নাই, কারণ আমার কোনো ইন্টারেস্ট নাই। তারপর একদিন ফোন দিয়ে সেটা আম্মা পাশে দাঁড়ায় রয়েছে, লাউডে ফোন দিয়ে আমি কথা বলবো না। পরে লাউডে বলতেছে আমাকে মা বলে রাখতো যে মা আপনার মেয়ে আমাকে ভালোবাসে না, ডিরেক্ট এভাবে বলতেছে। মানে লজ্জাটা মনে হয় যে আমি পেলাম সব থেকে বেশি, একটা ছেলে এতটা ব্যয় কিভাবে হয়। তো ওখান থেকে
আমি আবার শুরু করে দিলাম উল্টাপাল্টা। আমি আমার নিজেকে খারাপ প্রমাণ করার জন্য উঠা পড়ে লাগলাম। আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, যাদের বলছিলাম যে আমার সাথে তোরা অভিনয় করবি। বললো যে কীরকম অভিনয়? আমি বললাম যে এমনভাবে আমার সাথে চলাফেরা করবি যাতে মনে করে যে আমার বয়ফ্রেন্ড তোরা। আর একটা মেয়ে যদি কয়েকটা বয়ফ্রেন্ড থাকে তাহলে সেই মেয়েটাকে নর্মালি সমাজে খারাপ মেয়ে হিসেবে বলে, তো খারাপ হিসেবে নিজেকে প্রমাণ করে লাভটা কি হবে? যাতে আমাকে বিয়ে না করে। ওকে, এটা আমার ছিল একটা মানে পরিকল্পনা। যেরকম ওকে ওকে। আমি যখন এরকম শুরু করলাম, তো তখন কমপ্লেন আসা শুরু করলো। আব্বু মানে একটা পয়েন্ট পেয়ে গেল যে তুমি তো খারাপ, তুমি এতগুলো ছেলের সাথে ঘোরাফেরা করো, কথা বলো, তাহলে তো খারাপ তো তুমি। আমি বললাম যে হ্যাঁ আমি তো খারাপ, মানে আমি একদম কোনো তখন আপত্তি না। মুখের উপর বলা শুরু করে দিন। আপোষে বললাম যে হ্যাঁ আমি খারাপ, তাহলে একটা খারাপ মেয়েকে বিয়ে করার জন্য ছেলেটা কেন পাগল হয়েছে, ছেড়ে দিলে তো পারে। তারপরও নাসর বান্দা ছাড়বো না, এর ভিতরে ঝামেলা আরো বাড়তে শুরু করলো। দেন এমন সময় আমার টেস্ট পরীক্ষা শুরু হইব, তখন টেস্ট পরীক্ষা দিলাম। দেওয়ার পরে আমার ঘরে আমারে বন্দি করে দিল, কিরকম? তাহলে দিল আমার রুমের মধ্যে আমার আম্মা। মানে আপনি ছেলেটাকে যাতে বিয়ে করেন, হ্যাঁ, সেই জন্য আপনাকে রুমে তালা দিয়ে দিল। আমার সাথে শিক্ষা হয়, ওকে। এরকম একটা ব্যাপার। প্রায় এক সপ্তাহ আমার ঘরে একটা না তালা। এমনিতে আমি নর্মালি বেশি রুমের বাইরে যাইতাম না, কিন্তু তালাটা থাকলে একটা অন্যরকম ব্যাপার লাগে যে আমি বন্দি আছি, স্বাধীনতাটা আমার মধ্যে নাই। তো আমার প্রচন্ড কষ্ট হলো, মানে এতটাই কষ্ট যে আমার বলার বাইরে। ইনফ্যাক্ট খাবার পর্যন্ত দিত না। আমি তখন রুমে আসলো, আমার ইচ্ছা ছিল যে আমি স্কুলে যাব, পরীক্ষা দিব। আমি তো এখন পরীক্ষা না দিয়ে আমার একটা বছর নষ্ট হয়ে যাবো, এটা ভাবতাম। তারপর এক সপ্তাহ পর যখন আমার রুমে আসলো, মানে জাস্ট আমার পরীক্ষাটা দিতে দাও, আমার আর কিচ্ছু চাই না, তোমরা যা বলবো আমরা তাই মেনে নেব। এসএসসি পরীক্ষা দিতে দাও না, তোমার একটা বছর নষ্ট হয়ে যাবো, আমি আর কোনোদিন দাঁড়াইতে পারবো না কইরা। পরে অনেকক্ষণ ভাবলো, তারপর বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা কেউ একজন তোরা নিয়ে আসবো, মানে এই জন্যই যাতে আমি পালায় না যাই। তো তখন ওইটা রাজি হলো, আমায় কয়েকদিন দিয়ে আসলো। মানে সরাসরি যেত না, অলওয়েজ ফলো রাখতো পিছনে। আমি যখন পিছনে তাকাইতাম একটা ছেলে দেখতে পেতাম, ছেলেটাকে আমি চিনি না, ছেলেটা আমার আম্মা লাগাইছে না শিওর জানতাম না, কিন্তু কেউ না কেউ থাকতো। আর কিছু মুখ আমার একদম চেনা হয়ে গেছিল, আমি যেদিকে তাকাইতাম ছেলেগুলোকে দেখতে পেতাম। অলওয়েজ আমার দিকে একটা মনে হয় যে ক্যামেরা ফোকাস করে আছে। তো সেখান থেকে এক্সাম দেই, রেজাল্ট আমার রেজাল্টটা খুব ভালো আমি আশা করি নাই কখনো। কারণ আমি যখন পরীক্ষা দেই, আমি একটা দিন পড়তে বসতে পারিনি। এই জন্য পড়তে বসতে পারিনি, তখন আমার রুম থেকে আমি ক্লাস 4 থেকে আলাদা রুমে ঘুমাই, আমি কোনোদিন কারোর সাথে ঘুমাইতে পারি না। তখন এক ঘরে থাকতে হয়েছে, আমার রুম আলাদা রাখছে যাতে আমি একা কিছু করতে না পারি, ইনফ্যাক্ট সুইসাইড অ্যাটেম্প বা আদার্স কিছু করতে না পারি বা পালা যেতে না পারি, সব কিছু মিলে তাদের সাথে থাকতে হয়েছে। আর আমার রুমে অলওয়েজ টিভি চলতো, যার জন্য আমি পড়তে পারিনি। বইগুলো কোথায় ছিল সেটাও জানি না। তো সবগুলো পরীক্ষা আমি না পড়ে দিই। রেজাল্ট খুব ভালো আসে নাই, একদম খারাপ আসে, মোটামুটি একটা রেজাল্ট আসছে। তো সেখান থেকে পরীক্ষা দেওয়ার পরে আবার ওই ব্যাপারটা শুরু হয়। তখন পরীক্ষা শেষ করা আমি ডিরেক্ট বাসায় না গিয়া আমার আন্টি বাসায় চলে আসি। আমার আন্টি বাসা ঢাকা যাত্রাবাড়ি। তো বাসে উঠে বাড়ি থেকে পালালেন আপনি? হ্যাঁ পালালাম। বাসে উঠে আন্টির ফোন দিলাম যে আন্টি আমি আসতেছি, তোমার বোনকে যদি বলো তাহলে আমি আর যাব না। পরে আন্টি তো আমার জেদ হিসাবে খুব, মানে আমি কেমন জেদ দিমে সেটা জানে, সেজন্য বললো যে কোথাও যাইতে হবে না, আমার কাছে চলে আয়। তো আমি আন্টির কাছে চলে গেলাম, ওখানে গিয়ে আমি 15 দিন থাকলাম। তো আন্টি বুঝায়া আবার আমার বাড়িতে পাঠাইলো। কিন্তু বাড়িতে আসার পর যেটা হয় নর্মালি সবসময় একই রকম, ওরা আমার সাথে আবার সেম কাহিনী নিয়ে আসিরা। তো আমার একদম বিরক্ত লাগে গেল। পরে আমি বললাম যে এই সমস্ত বাদ দাও, হয়তো আমি ভুলভাবে কিছু করে ফেলবো। তাও তারা শুনলো না। দেন আমার প্রতি এতটা প্রেশার ক্রিয়েট করলো, যার জন্য আমি সুইসাইডটা মানে একদম ফিক্সড করে নিলাম যে এটা আমার করতে হবে। মানে আমার জীবনটা একদম অন্ধকার মনে হয়েছে, আমি আদার্স কিছু ভাবতে পারছিলাম না। মনে হতো যে এটা কোনো জীবন না, বাবা মা এরকম হয় নাকি, যারা আমি সব থেকে বেশি ভালোবাসতাম সে আমার সাথে এরকমটা কীভাবে করলো, মানে সম্পূর্ণ ডিপ্রেশনে চলে গেছি আমি। তারপর সেখান থেকে আস্তে আস্তে কীভাবে যেন মানে আমার এরকম চোরাচুরিতে বাসা থেকে না করছে না কি জানি না। তারপর দেখলাম ব্যাপারটা একটু ধামাচাপা পড়ছে। এর মধ্যে কলেজে ভর্তি হওয়ার সময় হয়ে গেল। কলেজে ভর্তির জন্য আম্মা না বলল, কিন্তু আব্বু বললো যে যাই হোক ব্যাপারটা হয়তো ভুলে গেছে, ও ভর্তি করাই দাও। আগের ব্যাপারে তারা মানে অনুতপ্ত যে না আমরা অন্যায় করছি, আমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, আমাকে জোর করাটা ঠিক হয় নাই। অনুতপ্ত কেন হলো? সুইসাইড করার অ্যাটেম্প নেওয়ার কারণে? তো সেখান থেকে সুইসাইড করার অ্যাটেম্পটে আপনি, ওরা কি বুঝতে পেরেছিল যে আপনি সুইসাইড করতে যাচ্ছেন এরকম কোনো কিছু? আমার কি করেছিলেন আপনি? এখানে কাটা, এখানে 4টে সেলাই করা, দেন আমি হাত কাটা, তারপর যেটা বলে বিষ খাওয়া, ওরকম মানে আমি প্রচন্ড মানে দাগের মতন হয়ে গেছিল। আমি করতাম কি বলে ঘুমের ট্যাবলেট খেতাম। একদিন লাস্টে আমি খাইছিলাম, মানে রেগুলারই 8-10টা করে খাইতাম, লাস্টের দিন আমি 16টা খাইছিলাম। তখন
মানে আস্তে আস্তে আমার ব্যাপারটা খুব বাজে হয়ে গেছিলো, মানে এতটা খারাপ অবস্থা দেখা মা বাবা তো হাজার হোক হয়তো একটা অন্য কিছুর ভিতরে চলে গেছিল, কোন একটা লোভে বা যাই হোক শিক্ষিত ছেলে। শেষ পর্যন্ত ওখান থেকে ফিরে এসছে যে না ঠিক আছে বিয়ে না করলেও চলবে। ওকে, দেন কলেজে ভর্তি করানোর পারমিশনটা আব্বু নিজে থেকে দিল। কলেজে ভর্তি হলাম, গাজীপুরেই হলাম। ওখান থেকে আমি তখন মাত্র একটা খারাপ সময় থেকে বের হয়েছি, এমনি তো চুপচাপ। তারপর ওখান থেকে আমার ফ্রেন্ডরা আমাকে চুপচাপ বলা শুরু করলো, আর আমি অলওয়েজ মুখ পাইতে ক্লাস করতাম। ফার্স্টে 3 মাস আমার ফেস কেউ কখনো দেখে নাই, না কোনো ফ্রেন্ড না কোনো স্যার। তারপরও খাওয়া দাওয়াটা আমি করতাম না কলেজে, ফেস বের করতে হবে দেখা। তো ফ্রেন্ড সার্কেলটা চাপে পড়া অন্তত টিফিন টাইমে আমার মুখটা খুলতে হতো। তো সেখান থেকে আস্তে আস্তে 2-1 জন করে চেনে। তার মাঝখানে এলাকার একটা ছেলের সাথে আগে চিনতাম, এর আগে আমি বলছিলাম যে একটা ছেলে তানি আমার সাথে পরিচয় করে দিয়েছিল যে বিয়ে করছে। তো ছেলেটাকে আমি অ্যাকচুয়ালি পছন্দ করতাম না, মানে দেখতে খুব সুন্দর, যেমন লম্বা তেমনি বডি ফিটনেস। আমার মনে হতো ছেলেটা খুব অ্যাটিটিউড নিয়ে চলে। আমার আবার অহংকারী মানুষ একদম পছন্দ না। আমার আবার গরিবদের খুব ভালো লাগে, অহংকারীদের খুব অপছন্দ করে আমি। আর এটার কারণ হলাম আমার বাবার প্রচন্ড টাকা, কিন্তু আমার মনে হয় যে টাকা থাকলে পরে কেউ ভালো মানুষ হতে পারে না, ভালোবাসা থাকে না। মেন কথা ভালোবাসা থাকে না, যেটা সব থেকে বেশি ভুগছি, ভালোবাসা কম ছিল আমার মনে হয়েছে। কারণ যদি ভালোবাসা থাকতো আমার মা হয়তো বা তখন আমার পাশে থাকতো। ওই খারাপ সময়টা আমি আমার পাশে পাইনি, তো সেই জন্য ওই ছেলেটাকে আমি তেমন পছন্দ করতাম না। তো ওদের একটা দোকান ছিল, ওর চাচার দোকান, তো সেখানে ও জব করতো। আমার আম্মা আবার ওই দোকানের যত গহনা আছে ওখানেই বানায়। তো ঈদের পর ছিল সময়টা, যেহেতু ছুটির টাইম থাকে, আমাদের কলেজ ঈদের 3 দিন পরে খুলে। তো সেক্ষেত্রে আমার একটা গহনা বানানোর ছিল, তো আম্মা বলে যে ওই দোকানে যেতে হবো। আমি 2 দিন ঘোরার পর ওই দোকানটা খোলা পাইনি। পরে আম্মাকে আমি ফোন দিয়ে বললাম যে না, এটা সম্ভব না, আমি আমার পরিচিত দোকান আছে সেখান থেকে করবো। আম্মা বললো যে না, তুমি ওখান থেকে বানাইবা। তো সেক্ষেত্রে বাধ্য হয়ে আমি ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর ছেলেটার সাথে আমার আবার দেখা হলো। দেখা হওয়ার পর হাই হ্যালো যেটা হয় নর্মালি। ছেলেটা গহনার দোকানে কি করতো? তখন ওই দোকানে জব করে, মানে ওর চাচার দোকানেও জব করে। আমি অর্ডার দিয়ে আসলাম, পরে দোকানের রুলস যেটা নাম্বার দিতে হয়, হয়ে গেলে পরে ফোন দিব। তো আমার ফোনে একটা সিস্টেম ছিল যেটা আমার ফোনে যে কটা নাম্বার সেভ করা, শুধু ওখান থেকে কল আসবে, তার বাইরে কোনো নাম্বারে কল আসবে না। তো ছেলেটাকে আমি বলছি যে ভাইয়া আপনার নাম্বারটা দেন, আর সেভ না করলে আমার ফোনে কল আসবে না। তো উনি একটু অন্যরকম ভাবে নিয়েছে, একটা মেয়ে আমার নাম্বার চাইছে, মানে ব্যাপারটা একটু অন্যভাবে নিয়ে নিছে। পরে উনি অন্য নাম্বার থেকেও ট্রাই করছে যে আসলে সত্যি বললো না মিথ্যা। তো ট্রাই করে দেখে যে না, আমি সত্যি বলছি। তারপর নেক্সট টাইমে যখন আনতে গেলাম, তখন উনি আমার ফেসবুক নাম্বারটা মানে অ্যাকাউন্টটা রেখে দিল। ফেসবুকে আমাদের আস্তে আস্তে ফ্রেন্ডশিপ হয়। যে ছেলেটাকে আমি ফেসবুক অ্যাকাউন্ট আপনি কেন দিলেন? আপনি এতটা কনজারভেটিভ ভাবে চলেন। পছন্দ করতাম না, তারপরও কেন জানি না হঠাৎ করে তার জন্য আমার একটা অন্যরকম ফিল আসলো। তো ফেসবুক অ্যাকাউন্টটা যাওয়ার পর দিয়ে দিলাম। আস্তে আস্তে হাই হ্যালো ঠিকা খুব ভালো ফ্রেন্ডশিপ হলো। তারপর ফোন নাম্বার নিল। একদিন বললো যে আমি তোমাদের কলেজের ওখানে যাবো, আমাকে নিয়ে যাবা? বললাম কেন, আপনি চেনেন না? পরে বললো না এমনি যাবো, আমার ফ্রেন্ড আছে তো ওখানে মিট করতাম। তারপর আমার সাথে কলেজে গেল সকালে। সেখান থেকে আসার সময় সেম, আমি এখন আসবো কি। পরে সেখান থেকে মানে আসা যাওয়াটা শুরু হলো। তারপর ওর আবার শনিবার দিন ছুটি থাকে, যেহেতু জুয়েলার্সের দোকান। তারপরে আবার একদিন আমাদের রোডে মানে কোনাবাড়ি রোডে প্রচণ্ড জ্যাম থাকে, প্রচণ্ড পরিমাণ, কারণ ফ্লাইওভার হইতেছিল, এখন কমপ্লিট, সেই জন্য জ্যাম থাকতো। তো জ্যামে পড়ছি রাত্রি প্রায় 7টার উপরে বাজে। আমার কোচিং শেষ করে বের হইতে 6টার মতন বাজে। তো ওইদিকে রাত হয়ে যায়, 7টার মধ্যে সন্ধ্যা। তো উনি আমার ফোন দেয় যে কোথায় তুমি? আমি বললাম যে আমি তো কলেজ গেট আছি, সো এখানে জ্যামে আছি, আপনি কি আমার ফোনে কিছু টাকা দেবেন? বাসায় ফোন দেয় বলতাম যে আমি জ্যামে আছি, নয়তো টেনশন করবো। উনি তো অন্য মাইন্ডে নেয় না, তবে ওনার ফ্রেন্ড সার্কেলতে যখন বলে ওর মানে তানির বান্ধবী আমি, তানি সবার থেকে টাকা খাইতো, তো আমায় ওরকমই ভাবছে ওর বন্ধুরা। পরে আমি তো টাকা পরে দিন দিয়ে দিব, ইনফ্যাক্ট আমি দিয়েছিলাম, নাই। তো যাই হোক, উনি বললো যে আচ্ছা তুমি থাকো তাহলে, আমি আসতেছি। তো আমি কলেজ গেট নেমে গেলাম। নেমে যাওয়ার পরে আমি কিছুক্ষণ দাঁড়ায় রইলাম। তারপর দেখি 2টা রিক্সা নিয়ে আসছে। তো রাত্রিবেলা একটা ছেলে একটা মেয়ে নিতে আসছে, কেন জানি না ওই ছেলেটার প্রতি আমার বিশ্বাস জাগলো। আসলো, রিক্সায় বসছি, মানে কারো গায়ে কারোতে একটু ছোঁয়া লাগেনি, এতটা আমাদের দূরত্ব ছিল এক রিক্সা থাকা সত্ত্বেও। তো আমার সেখান থেকে আরও ভালো লাগলো যে এই যুগে এত ভদ্র ছেলে পাওয়া যায়। তারপর সেখান থেকে আমাদের বন্ধুত্বটা আরও ঘনিষ্ঠ হয়। তারপর আমার মাথায় আসলো যে তানি একদিন বলছিল যে ছেলেটার বিয়ে হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তানি বলছিল যে আপনার বিয়ে হয়েছে, এটা কি সত্যি? পরে বললো না, মানে কিছুক্ষণ ভাবার পর উনি ডিরেক্ট না বলে দিল। তো আমি সেটা না আর বেশি ভাবি না, কারণ আমি ওনাকে হঠাৎ করে খুব বিশ্বাস করে ফেলছি। আর উনি এটাও সাথে বললো যে তুমি কখনো তানির সাথে কন্ট্যাক্ট করো না, কন্ট্যাক্ট করলো আমার ব্যাপারে জিজ্ঞেস করো না। পরে আমি
মানে আর জিজ্ঞেস করিনি ওনার ব্যাপারে। তারপর আস্তে আস্তে আমাদের ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়। যখন ভালো লাগাটা মানে আমি ওনার প্রতি ওনার ব্যবহার সব কিছুতে আমি একদম ফিদা। এর মাঝে উনি প্রচণ্ড গিল্টি ফিল করতেছে, তো আমার কাছে একটা ট্রিট চেয়েছিল, তো সেটা দেওয়ার জন্য আমি একদিন গেছি। দেন উনি বললো যে মানে আমি এখন খাবো না। পরে আমি জোর করার পরে উনি গেল, কিন্তু আমরা দই নিয়েছিলাম 2টা, কিন্তু দইটা একদমই খেলো না। পরে আমি চলে আসলাম। তারপর ওখান থেকে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর রাতে ফোন দিল, বললো যে তুমি আমার একটা প্রশ্ন করছিলা, আমি তোমার মিথ্যা কথা বলছি। আমি বললাম কি মিথ্যা বলছেন? পরে বললো যে আসলে আমার বিয়ে হয়েছে। আমি তখন মানে আকাশ থেকে পড়লাম এরকম একটা ব্যাপার, কারণ তখন আমি অলরেডি ওনার প্রতি অনেকটাই ফিদা হয়ে আসি। আপনি তখন কলেজে পড়েন? আমি তখন কলেজে ও পড়াশোনা করতো না? না, ও পড়াশোনা করতো না এবং ওর বাসা থেকে ছাড়াই দিছে। ও একটা গোল্ডের দোকানে কাজ করতো কর্মচারী হিসেবে। আচ্ছা, স্ট্যাটাসটা বোঝার জন্য বলছি। হ্যাঁ, দেন ওখান থেকে আমি বললাম যে যাই হোক বাদ দেন সব, আমরা তো বন্ধুর মতন থাকি। পরে বন্ধুত্ব থাকাকালীন ও আমায় বলে যে না, যেহেতু তোমার বন্ধু, আমার লাইফে সব ঘটনা তোমার জানা উচিত। পরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা কি? পরে বললো দেখো আমার মাথায় সমস্যা ছিল, মানে ওর বাসা থেকে এতটাই প্রেশার দিত ওরে, মানে ও খুব ভালো স্টুডেন্ট, মানে এতটাই ভালো, ক্লাসের টপার ছিল। ওকে। টপার ছিল তো ওর বাসা থেকে অলওয়েজ ফোর্স করতো যে পড়ালেখা ছাইড়া দেয়। ইনফ্যাক্ট 2বার পড়ালেখা ছাড়াইছেও। আচ্ছা। কিন্তু ও পড়ালেখা কখনোই ছাড়তে যেত না, যেহেতু একজন স্কুলের টপার ক্লাসের, সো সে কখনো ছাড়তে চায় না পড়ালেখা। তারপর ওর বাবা জুয়া খেলতো, তাস খেলতো, তো হাইরা যেত। ওর মা গার্মেন্টসে কাজ করতো, কিন্তু ওর মা যখন টাকা দিতে চাইতো না, ওর বাবা ওর মারে মারধর করতো, মারধর করে টাকা নিত, নিয়ে তবুও জুয়া খেলতো। ছেলে মেয়ের পড়ালেখা ভবিষ্যৎ এই সমস্ত নিয়ে কিছু ভাবে না কখনো। ওনার শুধু একটা নেশা ছিল, নেশায় গেলে যেটা হয় নর্মালি। তারপর সেখান থেকে ওর পড়ালেখা চাপ ছাড়তে হইব এইগুলা ভাবতে ভাবতে ওর মাথা খারাপ হয়ে যায়, মানে পুরোপুরি পাগল হয়ে যায়। তো পাগল হওয়ার পরে যখন ঠিক হয়, প্রায় কিছু মাস লাগে সময়, ঠিক হওয়ার পরে ওর বাবা যৌতুক নিয়ে ওরে বিয়ে করে। ওকে ওকে। মানে শুধুমাত্র যৌতুকের জন্য। ও তখন মাত্র ক্লাস 10-এ উঠছে, ভেরি স্ট্রেঞ্জ। ওকে, তারপর? একটা বাচ্চা ছেলে হ্যাঁ, কে বিয়ে করে। আর ওর যখন বিয়ে করায় মাত্র ঠিক হয়েছে, আর একটা যখন বাচ্চা জন্ম নেয় তখন কিন্তু সে কিছু বুঝে না। সেরকম একটা ব্যাপার থেকে বের হইতে সময় লাগে, সেই সময়টা তাকে দেওয়া হয় না। ওর যখন যা বলা হয়তো তাই করতো। তো সেখান থেকে ওরে 2 লাখ টাকা যৌতুক নেয়া বিয়ে করায়, কিন্তু 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু দেয় মাত্র 1 লাখ টাকা। আর ওদের বাড়ি থেকে গয়না দেয়। ও এগুলো না কোনো মাথা ব্যথা ছিল না। তারপর সোহানের বউ বাসুর ঘরে ওরা যখন রেখে আসে, আর ও তো সুকান্ত বাচ্চা, ক্লাস 10-এ পড়ে। আমার বেলা তাই মনে হয়েছে আমি একটা বাচ্চা মেয়ে। সো সেম যদি আমার এসে হয় তাহলে তাই মনে হবে। তো ওর বউর আগে একটা বিয়ে হয়েছিল, মানে ওর বউর এখন বয়স 30+ হবে, 30 বলছি 35+। ওকে। এখনই শুধুমাত্র যৌতুকের কারণে বিয়েটা হয়েছে? আর যৌতুকের কারণে ঠিক আছে, আমি ইন ডিটেল যাচ্ছি না। তারপর কি হলো? আপনার সঙ্গে কি হচ্ছিল কথোপকথন? যাই হোক, তারপর ওইটা বললো, আমি বললাম যে এটা খুব খারাপ হয়েছে, খুবই অন্যায় হয়েছে আপনার সাথে। দেন ও এটা নিয়ে সেরা মানে বলতে বলতে কান্না করে দিল। তো এখান থেকে আমি বেস্ট। তারপর ও যে কথাটা বললো, যে কারণে আমি একদমই বেস্ট হলাম, যে আমি আমার লাইফে এমন কাউকে চাই যার মানে সে সবকিছু জানা সত্ত্বেও আমার পাশে এসে দাঁড়াবো। আর এখন যে আছে তাকে আমি কোনোদিনই আমার মন থেকে মাইনে নিইনি। ইনফ্যাক্ট আমি নিতে পারবো না, কারণ আমার থেকে বয়সে না হলো 10 বছরের বড় হবে। আর যার আগে একটা বিয়ে হয়েছিল তাকে আমি কীভাবে আমার বউবেলা মাইনে নিব? সো সে মাইনে নিতে পারে না। তারপর ওখান থেকে আমি বললাম যে আচ্ছা আপনার অতীতে যা হওয়ার হয়েছে বাদ দেন, আমরা তো খুব ভালো বন্ধু, আমাদের যাই হোক আমরা এইসব বাদ দিয়ে আসলে আমরা বন্ধু, আগে যেরকম বন্ধুত্ব ছিল বন্ধুত্বটা নিয়ে থাকি। তো সেই হিসাবে আমরা সবসময় কথা, যেহেতু ফেসবুকের যুগ, অলওয়েজই টাচে থাকা যায়, তো আমাদের প্রচণ্ড কথা হতো। ওখান থেকে আস্তে আস্তে দেখা সাক্ষাৎ হয়। তারপর একদিন বৃষ্টির দিনে, শনিবার আমি নর্মালি কলেজ যাইতাম না, ওর সাথে বের হইতাম। বৃষ্টির দিনে বের হই, অ্যাকচুয়ালি আমরা বের হলে বৃষ্টি হতো, মানে আমরা যেদিনই বের হইতাম প্রচণ্ড রোদ, মানে এতটা রোদ মনে হয় যে রোদে মাথা ফাইটে যাবো, কিন্তু বের হলে পরে একসাথে হলে বৃষ্টি হতো। তো সেদিনও তার ব্যতিক্রম হলো না, বৃষ্টি। তো বাস থেকে নামা অর্ধেক রাস্তা আসার পর এত বৃষ্টি হয়েছে যে বাস যাইতে পারবো না। তারপর আমরা নামলাম বৃষ্টিতে ভিজে। তারপর সেখান থেকে একটা চায়ের দোকানে ঢুকলাম। আমি 1 কাপ চা খেতে খেতে ওর 2 কাপ চা খাওয়া শেষ। তো সুন্দর, মানে আগেও আসছি কখনো এত সুন্দর লাগে নাই, তখন খুব সুন্দর লাগলো। ও কয়েকটা সেলফি নিল দাঁড়ায়, আমি অবাক হয়ে দেখলাম। তখন আমরা শুধু ফ্রেন্ড। তারপর সেখান থেকে বাড়িতে আসলাম। আসার পর আমি বাসা থেকে বের হয়ে বা ঢুকি, কখনো প্রশ্ন করে না যে কোথায় গেছিলাম বা কোথা থেকে আসলাম। আপনার বাড়িতে? হ্যাঁ, এই স্পেসটা দেয় নাই। অ্যাকচুয়ালি আমাকে বেশি চিপ ছিল, মানে দেবো বেশি চিপলে দিতে লাগে, আমার অবস্থা হয়েছিল তাই। মানে আমাকে এতটা প্রেশার দিছিল যার জন্য আমি অবাধ্য হয়ে গেছিলাম, বাড়িতে কারো কথা শুনতাম না তারপর থেকে। তো সেখান থেকে আরেকদিন বের হলাম,
আমরা সাফারি পার্কে গেলাম। তো সেম কাহিনী, আমরা বের হলে বৃষ্টি হয়, সেদিনও বৃষ্টি। তো আমরা হলো সিএনজিতে আসতাম। তো সেদিন আমাদের আসতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। ও 2.5 ঘন্টা পরে শুধু ভাবলো, মানে কিছু একটা বলতে চাইতেছে কিন্তু বলতে পারতেছে না। তো সিএনজি থেকে নামার সময় আমার হাতটা নিয়ে একটা সফট কিস করা চলে গেল। সেই কিসটা আমার কাছে এত ভালো লাগলো, মানে একটা ছেলে আমার হাত ধরতে, একটা মেয়ের হাত ধরতে এতটা সময় নেয়, এটা আমি কখনো ভাবতে পারিনি। তো সেখান থেকে আমার ভাবনাটা শুরু, মানে সেখান থেকে আমি আর শুধু ফ্রেন্ড হিসাবে নিতে পারলাম না, আরও তো সবসময় চাইতো যে ওর লাইফে এমন কেউ আসুক যে ওর জীবনটা একদম বদলায় দেয়। তো সেখান থেকে আমাদের আস্তে আস্তে কথাবার্তা শুরু হয়, কিন্তু আমাদের রিলেশন কখনো প্রপোজটা ছিল না। আচ্ছা, একটা রিলেশন, শুধু একটা রিলেশন, কিন্তু কোনো প্রপোজ নেই। আমার বেস্ট ফ্রেন্ড ছিল যে আমায় খুব পছন্দ করতো, আমার কলেজ একটা ফ্রেন্ড ছিল, সেও আমায় খুব পছন্দ করতো, কিন্তু আমি তাদের সাথে কখনোই এমন কিছু বলি নাই যে আমি তোমার সাথে প্রেম করব বা তোমাকে ভালোবাসি বা কোনোদিন আমি করতে পারবো। কিন্তু তারা আমায় শুধু শুধু ভুল বুঝলো, আমি তার সাথে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট বাদতে দিলাম। তা আমার একমাত্র কথা বলার মানুষ সে, অলওয়েজ তার সাথে আমি কন্ট্যাক্টে থাকতাম। যদি আমার ফ্যামিলির কোনো প্রোগ্রামে কোথাও যাবো, সেটাও আমি তার থেকে পারমিশন নিতাম। মানে আমাদের সম্পর্কটা এতই ভালো ছিল, আমাদের সম্পর্কের ভিতরে কোনো মিথ্যা ছিল না, যা ছিল সত্যি ছিল। আমরা মানে একে অপরকে খুব ভালোবাসতাম। তো যখন ইন্টার শেষ হয়, তারপরে বেকার, মানে 3 মাস সময়টা কীভাবে কাটবো ভেবে পেতেছিলাম না। আমি সেই সময়টা একটা টাইম পাসের সময় খুঁজতেছিলাম, যে একটা জব করবো বা কিছু করবো, জাস্ট টাইম পাস। তো সেখান থেকে হসপিটালে, কোনো আবার একটা হসপিটালে আমি সিভি জমা দিই। তো সেখানে দূর হয়ে যায়, তারপর ওই মানে আমাদের এলাকায় যেটা, সেখানে ম্যানেজ করে দিল, সেখানে আমার জবটা হলো। কোনো সিবি বা আদার্স কিছু না, আমি জাস্ট একদিন গেলাম, গিয়া জিএম এর সাথে ডিরেক্ট কথা বললো যে আচ্ছা তুমি চাইলে আজকে থেকে জয়েন করতে পারো, কাল থেকে জয়েন করতে পারো। কিসের জব ছিল এটা? এটা ছিল রিসেপশন প্লাস আমার কাজ শেখা, মানে আমি কোনো টাইপ জানতাম না, আমার একদম নতুন। আমি এই কাজটা করার প্রয়োজনটা কি ছিল? বাড়িতে জাস্ট টাইম পাস, আর কিছু। পড়াশোনা করতে না এই সময়টাতে? ওই মানে ইন্টারের পরে যে 3 মাসে গ্যাপটা থাকে রেজাল্টের সময়টা, আচ্ছা, তো সেখান থেকে শুরু হয়, যেটা আস্তে আস্তে আমার ভালো লেগে যায়। তো ওইটা 4 মাসের মতন হয়। 4 মাসখানে একদিন মানে ওই হসপিটাল থাকাকালীনই আমার ফ্যামিলি থেকে, মানে আমার ফ্যামিলি কখনো চাইতো না যে তুমি কেন জব করবা, তোমার তো কোনো কিছু অভাব নেই, তোমার বাবা তোমার এত দেয়, তোমার না চাইতে তোমার সবকিছু দেয়, তোমার মান্থলি খরচ তুমি কোনোদিন চায় নাও নাই, তোমার কোনোদিন 10 টাকা 20 টাকা বা 100 টাকা 200 টাকা দেওয়া হয় না, তোমার মান্থলি একটা অ্যামাউন্ট আছে, সেটা তোমার সে দেওয়া হয়। প্রত্যেক মাসে আমার একটা বেশ বড় একটা বাজেট থাকে, সেটা আমার দেওয়া হয়। তাহলে তোমার কেন এত জব করতে হবো? তুমি তাদের বোঝাইতে পারতাম না, আর অ্যাকচুয়ালি তাদের বোঝানোর চেষ্টা করবো না, কারণ সেখান থেকে তাদের প্রতি আমার একটা ঘৃণা আসছিল, মানে আমার খারাপ সময়টা তার পাশে ছিল না। তো যাই হোক, তর্ক বিতর্ক, সেখান থেকে আমার বিয়ের জন্য প্রচন্ড ফোর্স করে। আবার তো একটা ছেলে সাউথ আফ্রিকা সেটেল, তার সাথে আমার বিয়েটা মোটামুটি ঠিক করে ফেলে, আবার সে আমায় নিয়ে যাবো। তো আমি আমার কথা ছিল যে আমি এই দেশের মেয়ে, আমি কেন অন্য দেশে গিয়ে থাকবো? পরে বলো যে তুমি যে লেভেলের, তোমার বাবা মা হিসেবে আমরা যাবো যে তোমার আমাদের যে লেভেলটা আছে তার থেকেও ভালো লেভেলে দিতে, কিন্তু আমাদের থেকে নিচে কোনো লেভেলে দিতে পারি না। আমি বললাম যে সেই ছেলেটা হয়তো মান্থলি 5 লাখ টাকা বেতন থাকতে পারে, কিন্তু সেখানে সুখটা কি আছে? আমি এটা বলছি, কিন্তু তারা আমার কথা শুনে না, এতটাই ফোর্স করে, যার জন্য আমি ওরে বলতে বাধ্য হই যে আমরা বিয়ে করব। আমি ফার্স্টে প্রপোজটা করি। ও ভাবে যে আমার ঘরে একজন আসে, যেভাবেই হোক, আমার অমতে হোক বা যেমনি হোক, আছে। তো ও ফার্স্টে কিছু বলে না, পরে আমি খুব রাগ করি। পরেও কিছুদিন ভাইবা বলে যে ঠিক আছে। পরে বলে যে আচ্ছা আমরা পরে করলে পারি না? আমি বললাম হ্যাঁ পরে করলে পারা যায়, কিন্তু আমি একটা সাহস পাবো যে আমি এই সমস্ত করতেছি, আমার একটা কারণ আছে, একটা ভরসা আছে। পরে ও রাজি হয়। এদিকে আমি পুলিশে যাওয়ার জন্য প্রিপেয়ার নিতেছিলাম, কারণ আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি পুলিশ হব। তো বাসা থেকেও দেখে কয়েক জায়গায়, তো ঘুষ লাগবো, সেটা আমার ফ্যামিলিতে কোনো ফ্যাক্ট না, বর্তমানে সব জবে ঘুষ লাগে। তো আমি চাইতাম যে ঘুষ ছাড়া জব নিতে। তো আমার একটা ফ্রেন্ড আছে যে পুলিশ, ওর বাসা সিলেট। তো ওর মাধ্যমেই ও বলে যে আমার বাবা করতে পারবো সব। আমি বললাম যে আমি কিন্তু ঘুষ দেবো না, আমি পারবো কিন্তু আমি দেবো না। পরে বললো তোর কিচ্ছু লাগবে না, তুই শুধু আয়। পরে আমি সেই লক্ষ্যে ছিলাম। আমাদের প্ল্যান ছিল যে ওখান থেকে যাব, আমরা একটা টাকা মানে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করার পর ওর লিগালি ডিভোর্স দিয়ে দিব, তারপর আমরা বিয়ে করব। কিন্তু আমার ফ্যামিলি প্রেশারের জন্য সেটা হয়ে উঠলো না, যার জন্য আমরা লুকায় বিয়ে করতে বাধ্য হলাম। তো বিয়ে করলাম। বিয়ের পর লুকায় বিয়ে করলেন বলতে? আমি লুকায় বিয়ের ঘটনাটা একটু জানতে চাই। লুকায় বিয়ে বলতে আমি শুধুমাত্র বিয়ে করে সেটা ও যেন কারো না হয়, আর আমি যেন কখনো অন্য কারো দিকে যাইতে না পারি, আমার যেন কখনো অন্য কারোর প্রতি উইক হইতে না হয়, মানে নিজের মধ্যে একটা বাধা সৃষ্টি, সেটা করে নিলাম আর কি, কাউকে না জানায়। তো আমাদের প্রথম সপ্তাহে ফিক্সড ছিল, যেটা আমাদের হয় নাই। আমাদের যে সাক্ষী ছিল 2 জন, তারা আমার বাবার ভয়ে লুকায় যায়, মানে পালায় যায় ওখান থেকে, বলে যে না সমস্যা হবে যদি কিছু করে বসে আমার বাবা। আপনি যেই এফিডেভিটটা করেছেন কোর্টে গিয়ে, বা যেই আপনার যে বিয়েটা, সেখানেও তো ওনার ফার্স্ট ওয়াইফের কথা লেখা নাই। না, সেখানে লেখা নেই উল্লেখ, কারণ সে তো এখানে ছিল। তখন তো সে তার ওয়াইফকে ডিভোর্স দেয়নি যখন আপনাকে সে বিয়ে করতো।
সেটাও দেয় নাই। এটা শুধুমাত্র এই জন্য করা হয়েছিল কারণ ও কখনোই পারমিশন দিব না, ওরা কখনোই ছাড়বো না। আবার এদিকে আমরা লিগেলি আমার ফ্যামিলিকে জানাই করতে চাইছি, কিন্তু এটা আপাতত করে রাখতে চাইছি যাতে নিজেদের ভিতরে একটা সাহস থাকে। সেই জন্য নিজেদের ভিতর সাহস বলতে নিজেদের ভিতরে সাহস বলতে আমি যেন বলতে পারি যে আমি কারো বউ। আমি মেন্টালিটির কোনো ব্যাখ্যা পাই না, এটা আপনি ফার্স্ট টাইম না, এরকম অনেক টিনেজার, তখন তো আপনি টিনেজার না বলা চলে, 18 বছর বয়স, তখন টিনেজারই বলা চলে, যারা এখানে আসে এবং এসছে এই একটা জায়গা থেকে তারা বলে যে আমি তো কারো ওয়াইফ, সে তো আমার হাজব্যান্ড। এটা কি এনসিউরিটি দেয়, এটা কি দেয় আসলে? ব্যাখ্যা আমার কাছেও নাই এটা। বাট এটা যে একটা কত বড় সিদ্ধান্ত, এটা কি জানেন? হ্যাঁ, এটা তখন যায় নাই, তবে এখন বুঝতে পারতেছি। আচ্ছা, গো ফার্স্ট, আমরা একটু সামনের দিকে আগে। তারপর আমার যেদিন বিয়ে হয় সেদিন আমার প্রচণ্ড জ্বর ছিল। আমার জ্বর নর্মালি খুব কম আসে 4 বছর 5 বছর, সর্বনিম্ন 4 বছর। যখন আসে 1 সপ্তাহ বিছানা থাকবো আর অবস্থা খুব খারাপ থাকবো। তো বিয়ের দিন প্রচণ্ড জ্বর, তো আমি ওরে বলি নাই যে আমার জ্বর। তো সেই অবস্থায় যাই, কিন্তু আসার পরে আমি আবার একটা ফ্ল্যাট নিয়েছিলাম। আমার হসপিটালের সাথে একটা ফ্ল্যাট ছিল, আমাদের নিজস্ব বাড়ি আছে, আমাদের ওখানে 2টা বাড়ি। তার সত্ত্বেও আমি একটা ফ্ল্যাট নিয়েছিলাম। রাত হলে বা আর তো সমস্যা নাই। তো আপনাকে হাত খরচ থেকে দিত? আমার বাবা দিত। কত টাকা দিত প্রতি মাসে? আমি যখন যেমন দাবি করতাম। তা আনুমানিক অন এভারেজ? 5,000 6,000। আর আপনি ফ্ল্যাটটা নিলেন, এটার ভাড়া কত ছিল? ওটার ভাড়া ছিল 3,000। গাজীপুর এরিয়াতে? হ্যাঁ। ওকে, তারপর ওখান থেকে কি হিসেবে ফ্ল্যাট নিলেন? জামাই বউ? না, তাহলে? সিঙ্গেল ফ্ল্যাট নিলেন, ওটা কেন নিলেন তাহলে? সিঙ্গেল ফ্ল্যাট নিলাম জাস্ট কোনো ঝামেলা হলো বা রাতে যাইতে সমস্যা হলো, ডিউটিটা আমার আস্তে আস্তে বাড়তেছিল। রাতে যেতে সমস্যা হলো মানে কোথায় যেতে সমস্যা? আমার বাসা যেতে ওখান থেকে 10 মিনিট সময় লাগে। তো 10 মিনিটে এটা আপনার বাসায় জানতো যে আপনি যে ফ্ল্যাটটা এখানে ভাড়া নিয়েছেন? জানতো? বাসায় যেত। ওকে, তার মানে ভাড়াটা তারাই বিয়ার করতো? হ্যাঁ। হ্যাঁ, ওকে, তারপর? সেখান থেকে আমি অসুস্থ হয়ে 1 সপ্তাহ পর উঠলাম। সেখানে বিয়ের 7 দিন কেটে গেল। বাকি 7 দিন ওইভাবেই গেল। মানে বিয়ে হয়েছে এরকমটা মনে হয় না, কারণ বিয়ের পর 7 দিন দেখি না নিজে বরকে। তারপর আমি হসপিটাল তো ওই কদিন যাইতে পারিনি। 15 দিনের মাথায়, মানে 16 তারিখ আমাদের বিয়ে হয়, 1 তারিখে 16 ডিসেম্বর ও প্রচণ্ড বমি করতেছিল, প্রচণ্ড পরিমাণ বমি। তো আমি বিকেলবেলা ওরে গিয়া 2টা ট্যাবলেট দিয়ে আসলাম বমির, যাতে খায়। তো দিয়ে আসার পরও খাইলো, তারপর বমি কমলো না। সেদিন 16 ডিসেম্বর হিসাবে আমাদের হসপিটালে একটা প্রোগ্রাম ছিল। তো আমার ছোটবেলা থেকে রান্না বান্নাটা খুব ভালো পারতাম আমি। তো হসপিটালে যাওয়ার পরে আমি রান্না একদিন করছিলাম, সেই জন্য স্যার বললো যে আজকে তো তুমি করো। তো সেই সূত্রে রান্নাটা করতে গেছি। স্যার, আমি ফার্স্টে থাকতে চাইছিলাম না, স্যার পর রিকোয়েস্ট করলো। রিকোয়েস্ট করার পর আমি 6তলা চলে গেলাম রান্নার জন্য। দেন রান্না করলাম, রাত্রি 10টা বাজে নিচে নামলাম, মানে গ্রাউন্ড ফ্লোরে নামার পর এখন ওর চাচা যে উনি এসে ভাইস্তা বলে রাখতেছে ভাইস্তা কোথায়, কোন কেবিনে আসে। তখন আমি জানি যে ভাইস্তা তো একজনই আসে, আর করা ডাকবো না। আমি খাবারটা মানে ঢিল মেরে সেটা আমি ওরা খুঁজতে গেলাম, মানে সবাই আমার দিকে হা করে থাকা রয়েছে, হঠাৎ এরকম সিনকে ক্যান করতেছে। তো আমি চেম্বারে গিয়ে দেখি যে ও বেডে শুয়ে আছে। পরে আমি ওরে দেখে বললাম আপনি এখানে কেন? ও বলতেছে এত রাত হয়ে গেছে, আমার ডিউটি নর্মালি 7টা অবধি, তো আমি রাত করি না। তো এই জন চিলাতেছে কেমনে আমি বাসায় যাব। আমি ওটা না ভেবে ও হসপিটাল অ্যাডমিট কেন এটা না আমি বেশি ভাবতেছি। পরে রিপোর্ট আসলো, রিপোর্ট দেখা তো আমার চোখে একদম জল চলে আসলো, যেটা কী দেখতেছি আমি। দেন আমি রিপোর্টগুলো নিয়ে স্যারের কাছে গেলাম। স্যার বলতেছে, স্যার আমার নর্মালি তুই কা বলতো যে এই ছেলেটার তো 2টা কিডনি শেষ। বললাম এটাই কি বলতেছেন? পরে কি হয়েছে? 2টা কিডনি শেষ, মানে নষ্ট হয়ে গেছে, 2টা কিডনি ড্যামেজ। আমি বললাম স্যার এটা কিভাবে সম্ভব? কয়দিন পরে জানলেন? বিয়ের 15 দিন পর। আচ্ছা, এটা আপনার হাজবেন্ডও আগে থেকে জানতো না? ও জানতো না। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমি কান্না করতেছি, স্যার বলতে যে আরে কান্না করতেছিস কেন? আমি বললাম না স্যার, আমি এলাকার ওনারা তো কেউ জানে না যে ওকে। পরে বললাম স্যার আমাদের এলাকার তো। পরে স্যার বললো যে যাই হয়েছে, ওরা খুব গরিব, ওদের এটা জানানোর দরকার নাই, কা কিছুদিন গেলে এমনি মারা যাবো, জানানোর দরকার নেই, কোনো রিপোর্ট দিব না, নর্মাল একটা রিপোর্ট ভুয়া রিপোর্ট বানায় তারা দিতে চাইতেছে। মানে টোটাল কথা। এই হাসপাতালে আপনি কি করতেন? ফ্রন্ট ডেস্ক অফিসার ছিলেন, রিসেপশনিস্ট ছিলেন, হ্যাঁ, একটা কাজ শিখতেন। হ্যাঁ। তো আমি স্যারের আর কোনো ফোর্স করলাম না যদি ফ্লাশ হয়, সেই জন্য আমি ল্যাবে গিয়ে সেটা ল্যাবের যে ভাইয়াটা ছিল বললাম যে রিপোর্টগুলো আমায় দেন। পরে বললো যে আচ্ছা, আমি আবার আপু বলে রাখতো আপনি কাছে রাখেন, দিয়েন না কিন্তু। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে সেগুলো নিয়ে আমি ওরা কিছু জানাইলাম না। পরে আমি গাজীপুরের হাসপাতাল? হ্যাঁ, গাজীপুরে। দেন ওখান থেকে আমি ওদিনকে ওদের বাসায় যাওয়ার কথা ছিল। ওদের বাসায় বলতে এই জন্য যাওয়ার কথা ছিল, অনেক রাত হয়ে গেছে, আমার এলাকায় একটা ছেলে আমার খুব ডিস্টার্ব করতো, সেই জন্য ভয় পাইতো। পরে বলে আজকে আমাদের বাসায় থেকে যেহেতু ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের বাসায় আমার বাসায় প্রবলেম হবে না। তো সেদিন আমি ফার্স্ট ওদের বাসায় গেলাম, রাতের অন্ধকারে গেছি ওদের বাসা কেমন, সেটা আমি কিছুই জানতাম না। তো ওদের বাসায় গিয়ে আমি কান্না করতে করতে যাইতেছি, ওর মা আমায় বললো যে কি ব্যাপার, কান্না লাগছে নাকি তোমার, অন্ধকার দেখতেছে না? মা জানতো বিয়ের ব্যাপারটা? হ্যাঁ, বিয়ের ব্যাপারে জানতো বলে তো। ওরাই কোথায় থাকতো? ওরা আলাদা বাড়িতে থাকতো, কারণ ওর মা আর ওর বাবা ওর বাড়ি থেকে বের করে দিছিল। আচ্ছা, মানে শুরু থেকে খুব খারাপ ব্যবহার করছে, মানে নিজেরাই ভুল করে একজন আনছে, আবার নিজেরাই বের করে দিছে। তো ওর ওয়াইফ কোথায় থাকতো?
একই এলাকায় কিন্তু ভাড়া বাড়িতে, আর আমি গেছিলাম ওদের বাড়িতে, মানে ওর বাবা মা যেখানে থাকে সেখানে। তো ওখানে যাওয়ার পর আমি সবকিছু বললাম যে এই সমস্যা। তারা ডিরেক্ট বলতেছে না আমি বিশ্বাস করি না। মানে কি আপনি পুরো বিষয়টা ওপেন করে দিলেন? আমি বললাম যে ওর কিডনি 2টা ড্যামেজ। পরে বললাম আমি বিশ্বাস করি না। কে বলছে সেটা? ওর মা, ওর বাবা। তারপর আমি পরের দিন হসপিটালে বাইরে, ওকে বলেনি, ওর বাবা মাকে বলেছেন? না, ওরা বলি না, কোনো ভাঙা পড়বো প্রচন্ড, আমি বলতে পারিনি। পরে বাবা ডাকলাম, ডাকার পরে রিপোর্টগুলো দেখালাম, বোঝে না, তারপরে দেখাইছি যে দেখেন এই সমস্যা, অন্তত মনের এটা দূর করার জন্য আপনি ঢাকা যে একটা টেস্ট করেন, তাও সে রাজি হচ্ছে না। পরে আমি বাসা থেকে কিছু না বললাম, আমার বাসা থেকে ওরে নামি চলে গেলাম ঢাকা কিডনি হসপিটালে, কিডনি ফাউন্ডেশনে আসলাম। আইসা রাত্রেবেলা ফোন দিয়ে আমারে বললাম যে আমি ঢাকা আসছি, আমার এক ফ্রেন্ডের বাবা অসুস্থ, ও কিছু বোঝে না, তাই আমি নিয়ে আসছি। তো আমার সে কোনো রেসপন্স করে নাই, কিছুই বলে নাই, কারণ আমার একটা বাইন্দা রাখতে পারে নাই, ছাড়া হয়ে গেছিলাম পুরো। মানে আপনাকে আর কন্ট্রোল করার কোনো ব্যবস্থা ছিল না? তারপর আমি যেটা করলাম, ও টেস্ট করালাম, সব কিছু পজিটিভ আসলো। তখনও বিশ্বাস করে না ওর ফ্যামিলি। মানে যা বলেছে তাই, আসলে দুটো কিডনি নষ্ট? হ্যাঁ, কিডনি নষ্ট, কিন্তু ওর ফ্যামিলি মানতেছে না। পরে তখন ওর ওর বউকে একটা চেন দিছিল, সোনার চেন, ওটা বিক্রি করা, আরও কিছু বিক্রি করা, ওর মার পুরানো একটা টিভি ছিল, আগের দিনের যে টিভিগুলো 2,500 দিয়ে বিক্রি করছিল, একটা ফ্রিজ, ছোট একটা ফ্রিজ, এগুলো বিক্রি করে, আর ওর মা একটা কানে তুলছিল, আর ওর ক্যাশ ছিল, মানে ওর মা সামান্য কিছু বিক্রি করা, দেন তারপরে ভর্তি করানো হয়, যেটা সম্পূর্ণ আমার তাগিদে। কোথায় সেটা? এটা কিডনি ইনস্টিটিউটে। ওকে। কিডনি ইনস্টিটিউটে তখনও তাও করা হয়তো না, তখন ওর বাবা আসছে ফার্স্টে, মানে ভর্তি করানোর উদ্দেশ্যে আসা হয়েছে, কিন্তু কিডনি ফাউন্ডেশনের সামনে দাঁড়ায় উনি বলতেছে আমি জাস্ট রক্ত দিতে আনছি, আমি তো অন্য কিছু করাবো না। তখন ও চেতে যেয়ে বলছে, মানে একটু খারাপ ব্যবহারই করছে, যে রক্ত দিতে আনছো, রক্ত তুমি বললা ভর্তি করবা, তাহলে এখন রক্ত দিতে আনছে, এটাও কেন বলো? যেখানে ওরা যদি এমনি রক্ত দেওয়া হয়, ও মারা যাবে ডিরেক্ট, এটা জানা সত্ত্বেও সে ওখানে করতেছে। পরে উনি সিনকেট করে সে চলে গেল ওখানে রাইখা, আমি একা, সেদিন থেকে আমি একা ওরে সামলাইতেছি। তারপর ওখানে আর হইলো না, কারণ ওখানে প্রচণ্ড খরচ। তারপর সরার দিতে গেলাম, যেখানে বন্ধ ছিল সেদিন, যার জন্য ভর্তি হতে পারলাম না। তারপর সরার থেকে বলে দিল যে পাশে একটা হসপিটাল আছে, ওখানে আপনি ট্রাই করতে পারেন। তারপর কিডনি ইনস্টিটিউটে গেলাম, সেখানে গিয়ে আমরা ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর ওর ডায়ালিসিস করবে, এখন সেটা একটা খরচ আছে, ক্যাথেটার করার জন্য 5,000 টাকা লাগবে, টাকা পয়সা সব কিছু আমার কাছে। তখনও মানে জানে মাত্র কিছুদিন, তার আগে ওরা আমি কিছু জানাইনি, ওর বাসা বলে দিয়েছিলাম ও জানে কিছু না জানে। দেন ওরা জানানো হলো, তারপর ওখান থেকে ডাক্তাররা বললো এই অল্প বয়সে এটা, মানে সবাই প্রচণ্ড আফসোস করতে লাগলো। তখন ওর শরীর ভাঙে নাই, ওর ওজন তখন 80 কেজি, তখনও 80 কেজি। প্রথম যেদিন ডায়ালিসিস করা হয় তখন ওর ওজন আসে 72 কেজি প্রথম ডায়ালিসিসে। ওখানে থাকি আমরা 3 দিন ডায়ালিসিস দিই, কিন্তু ওখানে আমরা থাকি হলাম প্রায় 11 দিন। ওই 11 দিনে লোকের মুখে শুধু একটা কথাই শুনছি, তোমার আর কেউ নাই, তোমার আজ অব্দি কেউ দেখতে আসলো না। এই এতদিন ভর্তি রইলাম, একটা দিনের জন্য না ওর বাবা না ওর মা কেউ একটা দিনের জন্য দেখতে আসে নাই। তারপর সেটা না আমি কোনো ছিল না, লোকে কথা বলতো, এক কান্দে ঢোকাইতাম আর এক কান্দে বের করে দিতাম, কিন্তু আমার বাড়িতে আমি মিথ্যা বলে আসছি। আমি তখন বলছিলাম যে যেহেতু আমার পুলিশে যাওয়ার কথা ছিল, তখন মোটামুটি সব কিছু ঠিকঠাক। আমি বলছি যে আমার মানে কিছু টেস্ট আছে, সেগুলো করাইতে হইব, যার জন্য আমার যাইতে হইব। আমি সেই জন্য গেলাম, মানে এটা তাদের বুঝাইলাম, কিন্তু আসলে তো আমি ওর পাশে এসে দাঁড়াইছি। তারপর এখান থেকে ডিরেক্ট বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর এখন তো আমি বাসায় বলে দিছি, এখন ওদিকে লেট হইতেছে, আমার তো এখন বের হইতে হইব, যার জন্য বাসা থেকে বের হইলাম। বাসা থেকে জানে যে আমি পুলিশে যাচ্ছি, কিন্তু তখন আমারটা ফিক্সড হয় নাই। কিন্তু যখন ফিক্সড হইলো তখন ওর অবস্থা খারাপ হইতে থাকলো। তখন আমি কিছুদিন ওর পুকুর বাড়িতে থাকি, ওখানে আমার আলাদা রাখি। কি জানতো আপনি যে এতদিন ধরে পিছনে দৌড়াদৌড়ি করছেন? এগুলো আমার বাসায় কিছু জানতো না। ওকে। তো এর মাঝে যখন ও হসপিটালে ভর্তি থাকে, তখন ওর বউ ওর নামে বিচার দেয়। আচ্ছা, কিসের বিচার? সমাজে ওরা 6 মাস ধরে খাইতে দেয় না, ওর উপর অত্যাচার করতেছে, এই সমস্ত বিচার দেয়। ও যে অসুস্থ এটা না তার কোনো মাথা ব্যথা নেই। না, ওই সময়টাতে কি মানে আপনার ব্যাপারটা জানতো? তাও জানতো না? এটা জানতো না। ইনফ্যাক্ট যখন অসুস্থ থাকা হসপিটালে ভর্তি করার আগে একদিন বমি করছিল, বালতিতে বমি করছিল। সে বালতির অবধি ফালায় না, 2 দিন অবধি বালতি হয়েছিল, 2 দিন পরে ও নিজে বালতিটা ফালায়। মানে এতটাই শুধুমাত্র ওর টাকা পয়সা খাইতে পারছে, ওর সাথে ঘুমাইতে পারছে, শুধু ওরে পছন্দ করে নাই। ওরে পছন্দ বলতে ওর কাজ করতে পছন্দ করে না, এক কথা। দরকার কি আপনি তাকে নিয়ে কোনো মন্তব্য করেন না, আপনি কোনো আপনার জায়গায় থাকেন। হ্যাঁ, তারপর সেখান থেকে গিয়ে বিচার দিল এই সমস্ত হাবি যাবি
তারপর 2বার বিচার করলো, মানে বিচার বসলো এলাকায়, সম্পূর্ণভাবে ওই মেয়ের মানে ওর বউয়ের সাপোর্ট করলো, কারণ তারা ওনারে ঘুষ দিছিল আর ইমোশনাল ভাবে কান্না করছিল। একটা মেয়ে কান্না করছে মানে অনেক কিছু মনে করছে তারা, কিন্তু একটা ছেলে যে অসুস্থ সেটা তারা আরো বেশি বিশ্বাস করে নাই। এই জন্য কারণ তখনও ওর শরীরটা ভাঙে নাই, তখনও ওর আর ক্যাথেটার যে করা হয়েছিল ওইগুলা বাসায় যাওয়ার আগে সবকিছু খুলে এসে যাওয়া হয়েছে, যার জন্য মনে হয়েছে যে কিছুই না। তারপর চেয়ারম্যান বললো যে ওর যেহেতু সমস্যা বিশ্বাস করে না, তাহলে ওর শ্বশুরবাড়ি গেলাম টাঙ্গাইল নিয়ে এসে পরীক্ষা করো। তখন চেয়ারম্যানের মানে বলা উচিত ছিল যে টাঙ্গাইল কেন করবেন, ঢাকায় এত বড় বড় হসপিটালে করাইছে, বা তোমার যদি ডাউট থাকে তুমি সেখানে যা করাও, টাঙ্গাইল কেন করাবো, টাঙ্গাইলে কি আছে। এটা উনি বলে নেই, এটা ওনার যেটা আমার মনে হয়েছে, আমার না প্রত্যেকের মনে হবে, এই রেডিও যারা শুনতেছে তাদের প্রত্যেকের মনে হবে যে এটা তার বিচার হয় নাই। ঠিক আছে, বিচার টিচারের দরকার নেই, আপনি আপনার লাইফে থাকেন। সেখানে থেকে উনি চলে গেল, অশান্তি করা শুরু করলো। তখনও জানে না, কারণ তখনও আমাদের ভিতরে যা করছে আমি দূরে থেকে করছি, মানে সামনাসামনি আমি কখনো আসিনি। তারপর পুলিশে যাওয়ার কথা, যেটা ফাইনালি চলে আসলো, সময় হয়ে গেল, সবকিছু ঠিকঠাক হয়ে গেল, কিন্তু তখন ও আর রাজি হলো না, না থাক চাইতে হবে না। আবার আমার যে ফ্রেন্ড নিতে চাইছে, ও আবার আমায় পছন্দ করতো, যেটা ও ভয় পাইতো, ওর এত বড় একটা অসুখ, যদি আমি ওর ছেড়ে চলে যাই, সবকিছু মিলায় ও আমার যাইতে দিল না। তো আমিও ভাবলাম যে ওর পাশে হয়তো আমার খুব বেশি দরকার, তো আমি আমার লাইফটা নিয়ে এসে আমি একদমই ভাবলাম না, ওপরে আল্লাহ আছে, যা হবে হইব। আমি আমার ভবিষ্যতে ভাবলাম না। ইনফ্যাক্ট আমি যে একটা জবে ছিলাম, ভালো একটা জবে ছিলাম, স্বাধীনতা ছিল, আমি সেটাও ছেড়ে দিয়েছি, একবারও ভাবি নেই। আমি যখন হসপিটালে ভর্তি ছিল অয়নে গেলাম, তখন আমি আমার স্যালারিটাও নিইনি, স্যালারি নেওয়ার সময় ছিল, কিন্তু আমি সেটা না নিয়ে এসে আমি ওর কথা শুধু ভাবছি, ওর কথা ওর পাশে ছিলাম। তারপর আমরা বাসা নিলাম, আমার সাথেও কিছুদিন থাকলো। তারপর দেখতাম যে সারাক্ষণ রুমের ভিতর থাকে, আমার মনে হলো যেভাবে থাকলে তো আরও বেশি অসুস্থ হয়ে যাবো। তারপর ওখান থেকে আমি ওর বাসায় ফোন দিলাম যে ওরা আপনাদের কাছে রাখেন। তখনও আমার শ্বশুরবাড়ির সাথে আমার সম্পর্ক ভালো, কারণ দূরে ছিলাম, কোনো কিছু আমি নাক গলায় নেই, আমি জাস্ট প্রয়োজন সময় পাশে ছিলাম, এইটুকুই, সেই জন্য ভালো ছিল সম্পর্ক। তারপর আমরা আবার 2 মাস থাকলাম, মানে আমি একা ছিলাম, ও কিছুদিন ছিল মাত্র, ওখানে পাঠিয়ে দিই। আস্তে আস্তে ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, রোজার ঈদের আগে ওরে এতটা অবস্থা খারাপ হয়ে যায়, ওর ফ্রেন্ডরা কালেকশন করে টাকা, ওর ফ্যামিলি থেকে টাকা ভাঙার মতন কোনো অবস্থায় নেই, মানে তাদের অ্যাকচুয়ালি ইচ্ছা নেই। দেন ওর ফ্রেন্ডরা সব কিছু মিলে 35,000 টাকা দেয়, যেটাতে আমরা শুরু করতে যাই। ফার্স্টে টেস্ট করি, 24 তারিখে আমরা যাই। যাওয়ার পর ডাক্তার বলে যে ঈদের আগেই তোমরা কমপক্ষে 2টা ডায়ালিসিস নাও। তখন ঈদের মাত্র বাকি 4 দিন, তারপর তখন তোমাদের পক্ষে নেওয়া সম্ভব না। কিন্তু ঢাকা যাওয়ার আগে যেটা হয়, আমরা যখন কোনাবাড়ি থেকে কাশিমপুরের আসতে থাকি, অটোতে ও হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। আমার ঘাড়ে মাথাটা ছিল, হঠাৎ করে সেন্সলেস হয়ে যাওয়ার পর আমি যে একজন এই প্রফেশনে কিছু হলেও জানি, শিখছি, তা আমি চেক করবো যে সেটা না করে সেটা আমি ভয় পেয়ে গেছি পুরা। তো একজন লোক এসে বলতেছে, প্রায় আমার চিৎকারে 50 জন লোক জড়ো হয়ে গেছে, একজন লোক এসে বলতেছে মারা গেছে, মানে দিয়ে ঘোষণা করে দিল যে মারা গেছে। ওটা শোনার পর তো আমি আর ঠিক নাই। দেন কিছুক্ষণ পর ও মাথাতে বলতেছে কি হয়েছে, তখন মনে হয় যে আমার হাতের পান ফিরে আসলো। তারপর সেখান থেকে আমি খুব ভয়ে অরণ্য হসপিটালে যাই, সেখান থেকে টেস্ট করে আবার চলে যাই ডিরেক্ট। যেদিন যাই সেদিন বাসায় যাওয়ার পর সন্ধ্যার পরে আমার একটা ছোটো হার্ট অ্যাটাক হয়। মানে আমি এতটা প্রেশার নিয়েছিলাম যেটা আমি সহ্য করতে পারিনি। এক তো বয়স অল্প, দ্বিতীয়ত বয়স অনুযায়ী অনেক বেশি টেনশন নিয়ে ফেলছিলাম। তারপর ও প্রচণ্ড ভয় পেয়ে যায়, ও কী করবো, নিজে একজন অসুস্থ রোগী, ও বুঝতেছিল না কী করা উচিত। যখন আমার সেন্স আসলো বা একটা ওষুধ দিতে হয় যেটা ও আমায় দিতে পারে নাই, ও অ্যাকচুয়ালি ভাবে না যে আমি ওখান থেকে ব্যাক করতে পারবো, কারণ ওই সিচুয়েশনটা দেখছিল। তারপর যাই হোক, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়েছে। তারপর ওখান থেকে ওর চিকিৎসা আবার শুরু হয়, নিয়ে আসা হয়, ওর চিকিৎসা শুরু করি। ফিস্টুলা করতে হবে, ফিস্টুলা করার জন্য আমাদের হসপিটাল থাকতে একজনের সাথে আলাপ হয়। উনি বললো যে তোমরা ঢাকা আসো, শুধু আমি সব কিছু করতেছি। তো যেহেতু পরিচিত, বিশ্বাস করলাম, ওনার মাধ্যমে ফিস্টুলাটা শুরু করি। ফিস্টুলা ক্যাথেটার একসাথে শুরু করি, কারণ ফিস্টুলা চালু হতে 2.5 মাস সময় লাগে। কিন্তু কি বলে ওইটা শুরু হয় না, আমাদের ওইটা ফিস্টুলাটা নষ্ট হয়ে যায়। একটা ফিস্টুলা নর্মালি অন্য জায়গাগুলো 15,000 টাকা রাখে, যেখানে আমাদের 8,000 রাখছে, কিন্তু একটা ইঞ্জেকশন 2 বেলা দিতে হয়, যেটা 700 করে পড়ে একটা ইঞ্জেকশন, যেটা প্রচণ্ড ব্যয়বহুল, আমাদের পক্ষে সম্ভব না। তো সেখান থেকে ওই টাকায় হয় না, যে 35,000 টাকা দেয় ক্যাথেটার ফিস্টুলা করতে, প্রথমে 17,000 টাকা আমাদের চলে যায়। কিন্তু আমি কি করব তখন? তারপর ওর ব্লাড দিতে হইব। আমরা যখন ডায়ালিসিস শুরু করি, প্রথম ডায়ালিসিসের দিন ওর ব্লাড ছাড়া ডায়ালিসিস কোনোভাবে শুরু করবো না, হিমোগ্লোবিন তখন 3-এরও নিচে। আমি বলতেছি, ওনারা শুনতেছেন, আমরা বলতেছি আমরা রিস্ক নিতে পারবো না। পরে যখন আড়ালে গিয়ে বললো যে আপনার হাজব্যান্ড এখন আমরা ডায়ালিসিস শুরু করি, ও মারা যেতে পারে,
তখন আমি আমি বুঝতেছিলাম না যে আমি কি বলবো। পরে আমাদের কাছে মাত্র একজন ডোনার, ওর গ্রুপ হয়েছে ও নেগেটিভ, যেটা খুব রেয়ার, আপনিও হয়তো জানেন, সারা দেশের মানুষই আশা করি জানে, কিন্তু এতটাই রেয়ার মানে পাওয়া যায় না, মানে যায় না। তারপর আমাদের সাথে একজন ছিল, সেটা দিয়ে মানে একমাত্র আমার পায়ে পড়া বাকি ছিল। বললাম যে দেখেন, না করলেও ক্ষতি হইব, করলেও ক্ষতি হইব, আর ভালোও হতে পারে। তবে আমি রিস্কটা নিলাম, নিয়ে সেটা করাইলাম। তবে যেখানে 4 ঘন্টা হয় সেখানে আমরা ডায়ালিসিস দিলাম 2 ঘন্টা। ফার্স্ট ডায়ালিসিসটা করালাম, তারপরে একের পর এক 4টা ডায়ালিসিস, 4 ব্যাগ দেওয়া হলো। প্রথমবার 1 ব্যাগ নিলাম, তারপর থেকে 2 ব্যাগ করে নেওয়া হলো, লাস্টে 1 ব্যাগ নিলাম। তার মধ্যেই ফিস্টুলাটা নষ্ট হয়ে গেল। এখন কিভাবে টাকা ম্যানেজ হবে সেটা মাথায় নাইকা। তো যে রক্ত দিছিল তাদের কাছে আমি একজনে বলছিলাম যে, মানে বলছিল যে আপু আপনাদের কিভাবে হলো, এক এলাকার, কিন্তু আমরা কোনোদিন জানতে পারলাম না। পরে হিস্ট্রিটা বললাম যে এইভাবে শুরু, যদি পারো সাহায্য করো। পরে ওরা টোটাল ফার্স্টে আমাদের 32,000 টাকা দেয়। 32,000 দেওয়ার আগে আমি শুরুতেই, মানে ওরা টাকা তোলা শুরু করছে তার 2 দিন পর আমি 15,000 টাকা তুলে নিই ওদের থেকে। 15,000 টাকা দিল আমায়, আমি ওটা দিয়ে এসে পরবর্তীতে ফিস্টুলাটা করি। কিন্তু এটা নিয়ে এসে যে ঝামেলাটা হয় ফ্যামিলিতে, ফার্স্টে যখন ওর ফ্রেন্ড আমায় টাকা দেয়, ওটা ওরা নিয়ে যায়। পরের দিন সকালে আমায় মাত্র 12 থেকে 15,000 টাকা দিতে চায়, যেটা আমি ডিরেক্ট না বলে দিই যে আমি এটা হবে না। সেখান থেকে তারা আমায় দেখতে পারে না। তারপরে যেটা হয়, আমি ম্যানেজ করার চেষ্টা করি সব কিছু। আস্তে আস্তে ওর অবস্থা খারাপ হতে থাকে। ওর ডায়ালিসিস করাটা আমার জন্য খুব কষ্টের হয়ে যায়। যেটা ছিল সেটা দিয়ে ডায়ালিসিস আমি 2টা করে করাই, কিন্তু অ্যাট লাস্ট আমার কাছে আর কোনো টাকা ছিল না যে ডায়ালিসিস আমি করাবো। আমি কিভাবে করাবো? আমি যতটুকু পারছি, আমার সম্ভব ছিল, আমি ট্রাই করছি। তারপর এক সময় আসে, আমার বাসায় জানাজানি হয়ে যায়। অ্যাকচুয়ালি জানাজানিটা হয়তো না, ঈদের আগের দিন, কুরবানি ঈদের আগের দিন আমি আমার বাড়িতে যাই, যেহেতু আমার বাড়িতে জানি যে আমি জব করি। তো ছুটিতে সবাই আসে বাড়িতে, আমার ফ্যামিলিও অধীর আগ্রহে বসে আছে যে আমিও আসবো। তো সেই হিসাবে শুধুমাত্র দেখানোর জন্য আমি আসছি। সেদিনও এতটা অসুস্থ হয়ে পড়ে, পরে হসপিটালে নেওয়ার মতন কেউ নাই, ওর বাবা মা বোন কেউ নাই পাশে। ইনফ্যাক্ট ওরে কিডনি দেওয়ার কথা ছিল শুরু থেকে আমার, ওর, কিন্তু আমি জানতাম না যে আমি কিডনি দিতে পারবো। তখন আমি অনেক ভয়ে ভয়ে ওর মারে বলি, ওর মা সময় নেয়, একটা মা সময় নেয় যে ছেলেকে কিডনি দেবে না দেবে না। 1 ঘন্টা পরে ফোন দেওয়া বলে যদি লাগে আমি দেবো, এমনভাবে বলে। আমি তারপর বলি যে যাই হোক পাইছি তো। তাও তার ঘন্টাখানিক পর আমি আবার জানতে পারি যে আমি দিতে পারবো। ওই যে ভাইয়াটা আমাদের হেল্প করছে উনি বলছে যে স্ত্রী দিতে পারে। পরে আমি বললাম যেহেতু আমার সাথে ম্যাচ, তাহলে আমি অবশ্যই দেবো। আমি সাথে সাথে ফোন দিয়ে বললাম মা আপনার দিতে হইব না। পরে উনি বললো ঠিক আছে। এই জন্য বাড়ি বিক্রি করার উদ্যোগ নেয়, কিন্তু ওরা কোথায় থাকবো সেটা ভাইবা সেরা বাড়িটা আর বিক্রি করে না। তার জন্য ওর অপারেশনটা হয় না। যদি হয়তো এতদিন ও সুস্থ হয়ে যেত, যেটা আমাদের ডক্টর বলে। কিছু টাকার জন্য ওর অপারেশনটা হয় না। কিন্তু এর ভিতর যে সমস্যাটা হয়ে যায়, আমার ফ্যামিলি যায় না যায় সব কিছু জানতো না, কারণ ওর ফ্যামিলি একদিনের জন্য সামলাইতে পারলো না। যদি একটা দিনের জন্য ফ্যামিলি সামলাইতে পারতো তাহলে হয়তো আমার ফ্যামিলি ফ্লাশ হইতো না, বা আমি যেমনি চলতেছিল চালাইতে পারতাম আরও কিছুদিন। হয়তো এটা মিথ্যা, অন্যায়, তারপরও আমি মনে করছি যে একটা মানুষের পাশে থাকা, একটা মানুষ হিসেবে, আমি অন্য কোনো সম্পর্ক টানতেছি না, একটা মানুষ হিসেবে একটা মানুষের পাশে শুধু আমি থাকতে চাইছি। আমি আমার কিডনি দেবো এটা আমি একবারও ভাবিনি। আমার শুধু একটাই চাওয়া ছিল যে একটা মানুষ হিসেবে একটা মানুষের পাশে থাকবো আর তাকে আমি সুস্থ করব। শুধু তাকে সুস্থ করার জন্য যা কিছু করার। আমি অনেক ছোট হয়েছি, লোকের কাছে হাত পাচ্ছি, আমি সারা জীবন লোককে টাকা দিয়ে আসছি, কিন্তু ফার্স্ট টাইম আমার কখনো লজ্জা লাগে নাই যখন আমি আমার স্বামীর জন্য হাত পাচ্ছি। কারণ কেন লজ্জা পাবো? আমি যদি বাঁচাইতে পারি তাহলে আমার লজ্জা পাওয়ার তো দরকার নাই।